করোনার উৎপত্তি নিয়ে ফের বিতর্ক। চীনকে অভিযুক্ত করলেন বেশ কয়েকজন মার্কিন সিনেটর। 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ গোয়েন্দা প্রতিবেদন চান বাইডেন। বিনা উস্কানিতে ফিলিস্তিনি কিশোরীকে গুলির ঘটনায় তোলপাড়। ইসরায়েলি গণমাধ্যমেও নিন্দার ঝড়। চাপের মুখে পুলিশ সদস্যকে বহিষ্কার করল তেল আবিব। বিশালাকার চাঁদে মুগ্ধ বিশ্ববাসী। একই রাতে সুপারমুন ও পূর্ণ চন্দ্রগ্রহণের অপার্থিব দৃশ্যের সাক্ষী হল পৃথিবী। শিরোনামগুলো দেখছিলেন। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি কোথায় তা নিয়ে আবার উত্তেজনা ছড়াচ্ছে বিশ্ব। যথারীতি অভিযোগের তীর চীনের দিকে। বেশ কয়েকজন মার্কিন সিনেটরের দাবি, উহানের ল্যাবরেটরি থেকেই ভাইরাস ছড়িয়েছে। অভিযোগ উঠেছে মহামারী শুরুর আগেই অসুস্থ হন ওই ল্যাবের কয়েকজন কর্মী। নতুন এই আলোচনার মধ্যে করোনার উৎপত্তি নিয়ে 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুরো বিশ্ব টালমাটাল অদৃশ্য এক ভাইরাসের ছোবলে। করোনা প্রকোপ ঠেকাতে প্রায় 1.5 বছর ধরেই চলছে লড়াই। তবে চীনে প্রথম ছড়ানোর এ ভাইরাসের উৎপত্তি কোথায় সে প্রশ্নের শতভাগ নিশ্চিত উত্তর মেলেনি আজও। শুরুতে পশ্চিমা অনেকেই আঙুল তোলেন উহানের গবেষণাগারের দিকে। তবে বিজ্ঞানীরা সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করেন বন্যপ্রাণীকেই। সম্প্রতি নতুন একটি তথ্য আবারও মাথাচাড়া দিয়েছে গবেষণাগার তত্ত্ব। পশ্চিমা গণমাধ্যম বলছে, করোনা শনাক্ত হওয়ার আগেই অসুস্থ হন উহানের গবেষণাগারের কয়েক কর্মী। বুধবার মার্কিন সিনেটের শুনানিতে সেই ল্যাবরেটরির দিকেই আঙুল তোলেন আইন প্রণেতারা। চীনে এর আগেও গবেষণাগারে দুর্ঘটনার অনেক নজির রয়েছে। আর উহানের যে ল্যাবরেটরিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল, তার আশেপাশের এলাকাতেই প্রথম এ ভাইরাসের বিস্তার ঘটেছে। এত তথ্য থাকার পরও আমরা কেন গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্ব নাকচ করে দিলাম? নতুন বিতর্ক উঠায় করোনার উৎপত্তি নিয়ে সুস্পষ্ট প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আমরা শতভাগ নিশ্চিত উত্তর চাই। কোভিড-19-এর উৎস সন্ধানে মার্কিন গোয়েন্দাদের তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। আগামী 90 দিনের মধ্যে তথ্য সংগ্রহ এবং সেসব বিশ্লেষণের মাধ্যমে উপসংহারে পৌঁছানোর নির্দেশ দেয়। শুরু থেকেই গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ কড়া ভাষায় নাকচ করে আসছে চীন। ভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণায় এখন পর্যন্ত কেবল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দলকে উহানে ঢুকতে দিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন তদন্তে উত্তেজনা বাড়বে আন্তর্জাতিক কূটনীতিতে। কোভিড-19-এর উৎপত্তি নিয়ে দুটি তত্ত্ব আমরা দেখছি। গবেষণাগারে দুর্ঘটনা বা বন্যপ্রাণী থেকে সংক্রমণ কোনো সম্ভাবনাই আপনি নাকচ করতে পারেন না, কিন্তু সবকিছুরই বৈজ্ঞানিক সত্যতা থাকা দরকার। আর তদন্তের উদ্দেশ্যই হলো সুনিশ্চিত প্রমাণ বের করা। অনেক বিশ্লেষক অবশ্য বলছেন, ভাইরাসের উৎপত্তি নিয়ে বিরোধ নয়, এই মুহূর্তে বেশি জরুরি মহামারী ঠেকানোর সমন্বিত প্রচেষ্টা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতে কিছুটা কমেছে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3842 জনের। বুধবারও 2,11,000-এর বেশি মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয় ভাইরাসটির উপস্থিতি। বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাসে করোনার প্রকোপে লাখের উপর মৃত্যু দেখল ভারত। প্রাণহানির দিক থেকে শীর্ষ অবস্থানে তামিলনাড়ু। 33,500-এর বেশি মৃত্যু দেখেছে দক্ষিণের রাজ্যটি। এরপরই রয়েছে কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র। রাজ্যগুলোতে 25 থেকে 30,000-এর মধ্যে মোট প্রাণহানি। দেশটিতে করোনা ভাইরাসে মোট প্রাণহানি 3,15,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 2,73,00,000-এর বেশি। এদিকে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও লকডাউন ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে 7 দিনের কড়াকড়ি। করোনা মহামারী শুরুর পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্যটিতে এই নিয়ে 4 বার লকডাউন করা হলো। কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি প্রধান শহর মেলবোর্নে ভারত ফেরত একজনের করোনা শনাক্ত হয়। আশঙ্কা করা হচ্ছে তার আশপাশের অন্তত 26 জন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই কারণেই জরুরি ভিত্তিতে লকডাউনের সিদ্ধান্ত, যার ফলে আগামী 7 দিন জরুরি কাজ ছেড়ে ঘরে থাকতে হবে ভিক্টোরিয়ার বাসিন্দাদের। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। করোনা মহামারীতে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিক্টোরিয়াতেই। গত অক্টোবরে রাজ্যটিতে মৃত্যু হয় 820 জনের।
পূর্ব জেরুজালেমে নিজ ঘরের দরজায় এক নিরস্ত্র কিশোরীকে গুলির ঘটনায় আবারও আলোচনায় ইসরায়েলের আগ্রাসন। গেল সপ্তাহে বিনা উস্কানিতে 16 বছরের কিশোরীকে গুলি করে পুলিশ। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর নিন্দার ঝড় উঠেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমে। চাপের মুখে এক পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করতে বাধ্য হয়েছে তেল আবিব। ফিলিস্তিনিদের জীবনকে কতটা তুচ্ছ মনে করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তার আরও একটি প্রমাণ হয়ে থাকবে এই সিসিটিভি ফুটেজ। গেল 18 মে পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল ফিলিস্তিনি এই পরিবার, কিন্তু ইসরায়েলি পুলিশ নির্দেশ দেয় ঘরে ঢোকার। নির্দেশনা মানলেও পেছন থেকে গুলি ছোড়ে পুলিশ। পিঠে গুলি লেগে ঘরের ভেতরেই লুটিয়ে পড়েন 16 বছর বয়সী কিশোরী জানা কিসওয়ানি। ঘরের দরজায় দাঁড়িয়েছিলাম, সেনারা ছিল মাত্র কয়েক ফুট দূরত্বে। আমাদের ঘরে ঢুকতে বললে একে একে সবাই ঢুকি। আমি ছিলাম সবার পেছনে। কিছু বুঝে ওঠার আগেই পিঠে গুলি করে। আমার পর বাবাকেও গুলি করে, তার পায়ে গুলি লাগে। এরপর তারা গ্রেনেড ছুঁড়ে মারে। প্রতিবেশীরা গোপনে মোবাইল ফোনে ধারণ করেন জানার বাড়ির বাইরে থাকা পুলিশদের, যাতে স্পষ্ট বিনা উস্কানিতে চালানো হয়েছে গুলি। আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, ফুসফুসও ক্ষতিগ্রস্ত। এখন অন্য কারো সহায়তা ছাড়া আমি নড়তে পারি না। যদি নিজের ঘরেই নিরাপদ না থাকতে পারি, কোথায় যাব? আতঙ্কে ঘরের কেউ কয়েক রাত ধরে ঘুমাতে পারছে না। জানাদের বাড়ির যে এলাকায় সেই শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নিয়েই উত্তেজনা চলছে জেরুজালেমে। আতঙ্কিত পরিবারটির ধারণা, ভয় দেখাতেই বিনা কারণে এ গুলি। তারা যেটা করলো অবিশ্বাস্য। এমনকি দখলদার সেনাবাহিনীর কাছ থেকে এমন আচরণ বিশ্বাস করা যায় না। আসলে এখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ানোই তাদের উদ্দেশ্য, যাতে আমরা ঘরবাড়ি ছেড়ে চলে যাই। নিরস্ত্র নিরপরাধ কিশোরীকে গুলির এ ঘটনায় নিন্দার ঝড় বইছে ইসরায়েলের গণমাধ্যমে। প্রভাবশালী হারেটস পত্রিকার প্রতিবেদনের পর বুধবার গুলি চালানো পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে চলছে তদন্ত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধর্মযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এই হুঁশিয়ারি দিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার সংবাদ সম্মেলনে করেন গাজার সংগঠনটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তার দাবি, ইসরায়েল দখলদারিত্ব বন্ধ না করলে পরিস্থিতি দিন দিন অবনতি হবে। ধর্মযুদ্ধ ছড়ালে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াবে বলে সতর্ক করেন ইয়াহিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, ইসরায়েলের আগ্রাসন বন্ধে ব্যবস্থা নেয়ার। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে পশ্চিমা সহায়তাকেও স্বাগত জানান ইয়াহিয়া। আশ্বাস দেন, ত্রাণের অর্থে হাত দেবে না হামাস। আমি নিশ্চিত করছি আন্তর্জাতিক সহযোগিতার একটি পয়সাও হামাসের হাতে যাবে না। তবে গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, জেরুজালেমে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেটি আপনারা তুলে ধরুন। ইসরায়েলকে থামাতে পুরো বিশ্ব এগিয়ে না আসলে ধর্মযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বেই তার প্রভাব পড়বে। শুধু মানুষই নয়, ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার পশুদের জীবনও। বিমান হামলা আর গোলাবর্ষণে একদিকে মৃত্যু হয়েছে অনেক জীবজন্তুর, অন্যদিকে আহত অবস্থায় চরম সংকটে রয়েছে বহু প্রাণীর জীবন। গৃহপালিত ঘোড়া থেকে শুরু করে রাস্তায় কুকুর বেড়ানো রয়েছে এই তালিকায়। ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমর শাহিনের আস্তাবলটি ধ্বংস হয়ে যায়। প্রাণ যায় তার সবচেয়ে দামি ঘোড়াটির, আহত হয় আরও 3টি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে আমার প্রিয় ঘোড়াটির মাথার খুলি ভেঙে যায়। খুব চেষ্টা করছিলাম তাকে বাঁচানোর, কিন্তু পারিনি। গাজা ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ প্রাণ গেছে 250 ফিলিস্তিনির, আহত হয়েছেন প্রায় 2000। মানুষের পাশাপাশি বহু গৃহপালিত প্রাণীরও মৃত্যু হয়েছে, আহত হয়েছে অগণিত। রয়েছে রাস্তার অনেক পশুও। এসব আহত প্রাণীদের খুঁজে তাদের সেবা দিচ্ছে সোসাইটি ফর অ্যানিম্যাল ট্রেনিং অ্যান্ড কেয়ারিং নামের একটি সংস্থা। রাস্তার আহত কুকুর এবং বিড়ালদের খুঁজে বের করছি আমরা। তাদের চিকিৎসা সেবা, খাবার এবং আশ্রয় সরবরাহ করা হচ্ছে। আমরা এখনও যুদ্ধে আহত কুকুর এবং বিড়ালদের সম্পর্কে ফোন পাচ্ছি। যতটুকু সম্ভব সহায়তা দিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ইসরায়েলি হামলায় আমার পোষা বিড়াল আহত হয়েছে, তাই ওকে এখানে নিয়ে এসেছি। শুধু আমারই নয়, এমন অনেকেই আছেন যাদের পোষা প্রাণী আহত হয়েছে। ইসরায়েলের সাথে অস্ত্রবিরতির পর বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল তৈরি করা হলেও প্রাণীদের জন্য নেই তেমন কোনো ব্যবস্থা। এ কারণে আহত পশুর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এলোপাতাড়ি গুলি চালিয়ে 8 সহকর্মীকে হত্যা করল এক বন্দুকধারী। পরে পুলিশ অভিযান চালালে সে আত্মহত্যা করে।
পুলিশের তথ্য অনুযায়ী বুধবার সান হোসে রেল ইয়ার্ডে চালানো হয় হামলাটি। সকাল 6:45টার দিকে দপ্তরি এলোপাথারি গুলি ছড়ে 57 বছরের স্যামুয়েল ক্যাসিডি। হতাহতরা সবাই ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মী। পুলিশ পাল্টা অভিযান চালালে নিজের মাথায় গুলি চালিয়ে দেয় ওই কর্মকর্তা। তার সাবেক স্ত্রী জানিয়েছেন, প্রায় রাগের মাথায় সহকর্মীদের খুনের কথা বলতেন তিনি, কিন্তু কখনো ম্যাস শুটিং চালাবেন সেটা ভাবেননি। হামলার আগেই তার বাড়িতে অগ্নিকাণ্ড হয়। পুলিশের সন্দেহ, প্রয়োজনীয় নথিপত্র ধ্বংসের জন্যই এই অপতৎপরতা। প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী PMF এর এক কমান্ডারকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা চলছে ইরাকে। রাজধানী বাগদাদে মুখোমুখি অবস্থান নিয়েছে মিলিশিয়া ও সেনাবাহিনী। যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার কাশেম মুসলেহকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও 2 মানবাধিকার কর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। কমান্ডারকে গ্রেপ্তারের প্রতিবাদে বাগদাদের বিভিন্ন সড়কে অবস্থান নেয় PMF এর সশস্ত্র সদস্যরা। গ্রিন জোনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে রেখেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজপথে অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। জঙ্গি গোষ্ঠী IS-এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইরাকে আলোচনায় আসে শিয়া মিলিশিয়া PMF। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতে প্রাণ হারালেন কমপক্ষে 4 জন। ওড়িশাতেই 3 জন এবং বাকি একজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপে পরিণত হয় ইয়াস স্থানীয় সময় সকালেই প্রবেশ করে ঝাড়খণ্ডে। এর প্রভাবে প্রতিবেশী বিহার রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর এবং কেন্দ্রপাড়া। এদিকে ঝড়ের কারণে পশ্চিমবঙ্গে দুর্ভোগে প্রায় 1 কোটি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখের মতো ঘরবাড়ি, ভেঙেছে 124টি বাঁধ। বৃহস্পতিবার ভোরে এমন পরিসংখ্যান দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যগুলোতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন অন্তত 20 লাখ মানুষ। বুধবার সকালে ওড়িশা উপকূলে 155 কিলোমিটার গতিবেগে আঘাত হানে সাইক্লোন ইয়াস। এবার পাখা ছাড়া উইন্ড মিলে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। এমন এক টারবাইন উদ্ভাবন করেছেন স্পেনের একটি গবেষণা সংস্থার সদস্যরা। মাত্র 2.75 মিটার উচ্চতার এই উইন্ড মিল স্থাপন করা যায় যে কোনো ভবনে, রাস্তায়, এমনকি ফুটপাতেও। একটি পরিবারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই পাখাহীন যন্ত্রের খরচও কম, প্রচলিত উইন্ড মিলের 1/3। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি বিদ্যুৎ উৎপাদনকারী একটি টারবাইন। প্রচলিত উইন্ডমিলের মতো নেই প্রকাণ্ড পাখা, এমনকি আকৃতিতেও অনেক ছোট। খরচ কমানো এবং যে কোনো জায়গায় স্থাপন করা যায় এমন একটা উইন্ডমিলের আইডিয়া অনেকদিন থেকেই আমার মাথায় ঘুরছিল। অবশেষে 5 বছরের প্রচেষ্টায় এই উইন্ডমিল উদ্ভাবন করি। প্রচলিত উইন্ডমিলের মতো এটি কাজ করে বলে জানালেন এর উদ্যোক্তা। পার্থক্য, বিশালাকার পাখার পরিবর্তে এখানে বিদ্যুৎ উৎপাদন হয় টারবাইনের মাধ্যমে। এটা খুব জটিল কিছু না। উইন্ডমিলে যেমন বাতাসের মাধ্যমে পাখা ঘুরে বিদ্যুৎ উৎপাদন হয়, এখানেও একই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। শুধু এখানে রয়েছে টারবাইন। বাতাস এই টারবাইনগুলোকে ধাক্কা দিলে এটি ঘুরতে ঘুরতে বিদ্যুৎ উৎপন্ন হয়। উচ্চতা মাত্র 3 মিটারেরও কম হওয়ায় যে কোনো জায়গাতে এটি স্থাপন করা যায়। প্রচলিত উইন্ডমিলের তুলনায় এর খরচ 70% কম। একটি যন্ত্রের বিদ্যুৎই যথেষ্ট একটি পরিবারের জন্য। কোনো বাড়ির ছাদে, বাগানে, এমনকি রাস্তায়, ট্রাফিক সিগন্যালেও এই উইন্ডমিল স্থাপন করা সম্ভব। আর শব্দও কম। মরুভূমি, বরফ কিংবা আর্দ্র যে কোনো আবহাওয়া এবং পরিবেশেই কাজ করতে পারে এটি। পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এই পাখাহীন উইন্ডমিল। সফলতা পেলেই বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্যারিসের আইফেল টাওয়ারে নানা রঙের আলোকসজ্জা নতুন কিছু নয়, তবে এই প্রথম হাইড্রোজেনে উৎপাদিত বিদ্যুতে আলোকিত হলো বিশ্বখ্যাত স্থাপনাটি। মঙ্গলবার রাতে হাইড্রোজেন পাওয়ার জেনারেটরের মাধ্যমে প্রজ্বলিত হয় কয়েক হাজার স্পটলাইট। মূলত পরিবেশ বান্ধব জ্বালানির জনপ্রিয়তা বাড়াতেই এমন উদ্যোগ। আইফেল টাওয়ারের 130 বছরের বেশি সময়ের এই ইতিহাসেই প্রথম ডিজেল জেনারেটর ছাড়া বিকল্প কোনো জ্বালানির উৎস ব্যবহৃত হলো। উদ্যোক্তা প্রতিষ্ঠানের দাবি, হাইড্রোজেন জ্বালানি নবায়নযোগ্য। এর জেনারেটরে পরিবেশের কোনো ক্ষতিকর গ্যাস নিঃসরণ হয় না। পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ইউরোপের অনেক দেশই হাইড্রোজেনের ব্যবহার বাড়ছে। ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপে আবারও দেখা মিলেছে
কেলোনোইডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির কচ্ছপ। এতদিন ধারণা করা হচ্ছিল অন্তত 100 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রজাতিটি। রয়টার্স বলছে 2019 সালে গ্যালাপাগোসে পাওয়া কচ্ছপটিকে নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। 2 বছর ধরে পরীক্ষা নিরীক্ষায় তারা নিশ্চিত হয়েছেন এটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির। বিষয়টিকে অসাধারণ হিসেবে উল্লেখ করেছে ইকুয়েডর। এই প্রজাতির আরও কচ্ছপ আছে কিনা গ্যালাপাগোসে তা নিশ্চিত হতে বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে দেশটি। বিরল প্রজাতির নানা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশ্বজোড়া খ্যাতি আছে দ্বীপটির। গ্যালাপাগোসে গিয়েই বিবর্তন তত্ত্বের ধারণা দিয়েছিলেন চার্লস ডারউইন। জোড়া মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হলো বিশ্ব। বুধবার রাতে সুপারমুন এবং পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটল একসাথে। 2015 সালের পর আবারও এই অপার্থিব দৃশ্য অবলোকন করল বিশ্ববাসী। অবশ্য ভারত, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার কিছু দেশ থেকে শুধু চাঁদের গ্রহণ দেখা গেছে। বিশ্বের বিখ্যাত সব স্থাপনার আড়ালে বিশালাকার চাঁদকে ক্যামেরাবন্দি করেছেন জ্যোতির্প্রেমীরা। কেননা 6 বছর পর জোড়া মহাজাগতিক সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো বিশ্ববাসীর। বুধবার রাতে ছিল বছরের দ্বিতীয় সুপারমুন। স্বাভাবিক সময়ে পৃথিবীর সাথে একমাত্র উপগ্রহের দূরত্ব 3,80,000 কিলোমিটার থাকলেও কক্ষপথে ঘুরতে ঘুরতে একসময় গ্রহের সাথে 3,57,000 কিলোমিটার দূরত্বে এসে দাঁড়ায় চাঁদ। সাধারণ পূর্ণিমার তুলনায় তখন চাঁদকে দেখায় 15 গুণ বড় এবং 30 ভাগ বেশি আলোকিত। আর সূর্যের আলোকরশ্মির কারণে তারতম্য ঘটে রঙেও। মূলত সূর্যের উপর নির্ভর করে চাঁদের রং, আর পূর্ণগ্রাসের সময় সেই আলো পুরোপুরি চাঁদের গায়ে পড়ে না। গ্রহের ছায়ায় ঢাকা পড়ে একমাত্র উপগ্রহ, কিন্তু সূর্যের আলো ঠিকই পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরে এসে পড়ে। লাল আর কমলা রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হওয়ায় সেটির আভায় রক্তিম এবং গোলাপি রং ধারণ করেছে আজকের সুপারমুন। একই সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও ছিল বুধবার। অবশ্য ভৌগোলিক কারণে বিশ্বের সব জায়গা থেকে দেখা যায়নি এই মহাজাগতিক দৃশ্য। ভারত, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার কিছু দেশ থেকে চন্দ্রগ্রহণ অবলোকন করেন প্রকৃতি প্রেমীরা। খুবই চমকপ্রদ ঘটনা এটি। আজ শুধু পূর্ণ চন্দ্রগ্রহণই নয়, বরং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে একমাত্র উপগ্রহ চাঁদ, যার কারণে সুপারমুন দেখছে বিশ্ববাসী। একই সাথে রক্তিম আভা ধারণ করায় একে ফ্লাওয়ার মুনও বলা হচ্ছে। গেল 26 এপ্রিল বছরের প্রথম সুপারমুন বা পিঙ্ক মুন দেখে বিশ্ববাসী। এবারের চাঁদকেও নামকরণ করা হয়েছে ফ্লাওয়ার মুন নামে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।